আসমানি নওয়ান বিস্ময়ে বাকহারা হয়ে মাথা নিচু করে তার হাতে মুখ ঠেকিয়ে রাখা অসহায় ছেলেটার পানে চেয়ে আছে। চোখের কোণে পানি জমেছে। প্রথম দিকে সন্ধ্যাকে ডিভোর্স দেওয়ার ব্যাপারে আকাশকে দোষারোপ করলেও এখন কেন যেন আকাশকে দোষ দেন না তিনি। ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দেওয়ার পর সন্ধ্যার প্রতি আকাশের রিয়াকশন খুব একটা অস্বাভাবিক ছিল না। সবচেয়ে বড় কথা, সন্ধ্যা যাওয়ার পরের দিন থেকেই তার ছেলেটাকে ভীষণ অগোছালো লাগে। মা হয়ে সে ছেলেকে বুঝবে না এমন তো নয়। আসমানি নওয়ান তার দুই হাত সরিয়ে নিয়ে আকাশের গালে হাত দিয়ে ভেজা গলায় বলে, আমি তো জানি না আব্বা, আমার জান্নাত কোথায়। তুমি খুঁজতে থাকো, আমার দোয়া তোমার সাথে আছে, ঠিক খুঁজা পাইবা। আকাশ মায়ের দিকে অসহায় চোখে চেয়ে রইল। আসমানি নওয়ান একটু হেসে বলে, তোমাগর বিয়ার আগে জান্নাত আমায় হইছিল, অয় বোবা, তাই তুমি ওরে ভালোবাসবা না। আকাশ তার মায়ের কথা নাকচ করে সাথে সাথেই বলে, ও যেমন আমি ওকে সেভাবেই ভালোবাসি মা। কথাটা বলে আকাশ কেমন যেন অপ্রস্তুত হলো। আসমানি নওয়ান হাত উঁচু করে আকাশের মাথায় হাত দিয়ে মৃদু হেসে বলে, আমি জানি আব্বা, এই যে দোয়া কইরা দিতাছি, তুমি ভালোবাসো বইলা আল্লাহ খুব তাড়াতাড়ি জান্নাতে তোমার লগে মিলাইয়া দেবেন। আকাশ মলিন হেসে তার মাকে আবারও জড়িয়ে ধরে। তার সন্ধ্যার সাথে যে খুব খারাপ হয়েছে, এইসব ভাবলেই তার দম বন্ধ লাগে। নিজেকে কোপাতে ইচ্ছে করে তার। সে তার সন্ধ্যাকে বাঁচাতে পারেনি। বুকটা আবারও ভারী হয়ে আসতে লাগলো। ভেতরটা ছটফটিয়ে উঠল। অপরাধ বোধে তার ভেতরটা ছিঁড়ে যায়। গতকাল সাধন আর সোহা, সৌম্য, সন্ধ্যা আর সৃজাকে নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ার ছোট্ট একটি গ্রামে এসেছে, যেখানে তিনজন মানুষ থাকে, রিয়া, রিয়ার মা আর রিয়ার নানি। সৌম্য সাধনকে জিজ্ঞেস করেছিল এরা সাধনের কে হয়। সাধনের উত্তর ছিল, যাদের নিজের বলতে কেউ নেই তাদের আপনজন হয় কিছু ভালো মনের মানুষ। রিয়ারা তাদের মাঝে ভালো মানুষ, যারা সাধনদের খুব আপন। এখানে এসে রিয়াদের সৌম্য আর সন্ধ্যার আসল নাম বলেনি। তার নাম সাধন বলেছে আর সন্ধ্যার নাম সোহা বলেছে। সাধন কিছু বলতে গিয়েও থেমে যায়। সে বুঝেছে সৌম্য ভয় পাচ্ছে। যারা সৌম্যদের খুঁজেছে তারা যদি নাম শুনে খুঁজে পেয়ে পেয়ে যায় এই জন্য। গত ১.৫ মাস আগে হালকা শীত ছিল। ধীরে ধীরে শীতের তীব্রতা বাড়ছিল। তবে পঞ্চগড়ে এসে সকলেরই মনে হলো প্রচণ্ড শীত পড়েছে। পঞ্চগড় উত্তর দিকের অঞ্চল হওয়ায় শীত বেশি লাগছে। গত রাতে সবাই শীতের জন্য খুব কষ্ট করেছে। তাই আজ সকাল সকাল সাধন শহরে গিয়ে সবার জন্য একটি করে শীতের পোশাক কিনে এনেছে। কিন্তু সৌম্য এমনি এমনি নিতে রাজি হয়নি। তার ভীষণ আত্মসম্মানে লাগে এইসব। সাধন তখন থেকে বোঝাচ্ছে সৌম্য রাজি হয় না। এক পর্যায়ে সাধন অসহায় কণ্ঠে বলে, সৌম্য, তুমি আমাকে আপন ভাবতেই পারছো না। আমি সত্যিই কষ্ট পাচ্ছি। আমি তোমার ভাই হলে আমাকে ফিরিয়ে দিতে পারতে। তুমি সোহাকে বোন ভাবছো, আমিও তো সন্ধ্যাকে বোন ভাবছি, আর তোমাকে ভাই। তাহলে আমি কি তোমাদের একটি শীতের কাপড় উপহার দিতে পারি না? আমাকে পরই ভাবো তুমি। লাগবে না আমার আর ভাই। সৌম্য ছোট্ট করে বলে, সেরকম কিছু না সাধন। সাধন বলে, তাহলে কিরকম কিছু? তাছাড়া আমি কলেজ পর্যন্ত পড়েছি, তারপর আর পড়িনি। আর তুমি তো ভার্সিটি লাইফ শেষ করে ফেললে, ভবিষ্যতে অবশ্যই চাকরি করবে। তখন আমি তোমার থেকে অনেক দামি দামি জিনিস আবদার করব। হাজার হোক, একটাই ভাই আমার। তুমি আপাতত আমার এই কম দামি পোশাকটা গ্রহণ করো, প্রিয় ভাই সাহেব। সাধন কথাটা পুরনো আমলের রাজার সামনে দাসীরা যেভাবে বলতো সেভাবে একটু ঝুঁকে বলল। সাধনের নাটকীয় ভঙ্গিতে বলার ধরনে সৌম্য হেসে ফেলল। সাধনও হাসল। সৌম্য সাধনের হাত থেকে শীতের পোশাকটা নিয়ে মৃদু স্বরে বলে, নিয়ে নিলাম। আমার টাকা হলে তোমাকে পুরো দোকানও কিনে দিতে পারি। তখন না নিলে কিন্তু খবর আছে তোমার। সাধন সাথে সাথেই বলে, আরে না, আমি তো খুশিতে লুঙ্গি ডান্স দেব। তুমি শুধু আমার ইচ্ছাটা পূরণ করতে থাকবা, আর আমি পায়ের ওপরে পা তুলে খাবো।
সৌম্য মৃদু হাসল। এর মধ্যে একটি কেলেঙ্কারি হয়েছে। সিলেট থেকে আসার পথে সাধনের ফোনটি চুরি হয়ে গিয়েছে। আর এ কারণে সৃজার বাবার সাথে সাধন, সৌম্য কেউই যোগাযোগ করতে পারছিল না। শিমুদেরও ফোন নেই, তাই কল করে জানাতেও পারেনি। তবে সকালে উঠে সাধন শীতের পোশাক কিনতে শহরে গিয়ে ওখানে এক দোকান থেকে সৃজার বাবারের নাম্বার কল করে তাদেরকে জানাই কথা। সৃজার বাবা সৌম্যদের সিলেট থেকে ফিরতে বলেছে। সৌম্যের সাথে তার কথা আছে বলেছে। সাধন জানিয়েছে তারা দ্রুত ফিরবে। সোহা, সন্ধ্যা, সৃজা গায়ে সোয়েটারটা জড়িয়ে রিয়াদের বাড়ির উঠোনে দাঁড়িয়েছে। এখন সকাল 10টার মতো বাজে। মেঘের আড়াল থেকে মাঝে মাঝে সূর্য একটুখানি উঁকি দেয়। সাধন, সন্ধ্যা উঠোনের কোনায় দুজনে একসাথে বসে আছে। রিয়া হেসে বলে, এক জোড়া সাধন ভাইয়া আর এক জোড়া সোহা আমাদের বাড়িতে। আমাদের ভাবতেই ভালো লাগছে। রিয়ার কথায় সবাই হাসলো। সোহা রিয়ার পিঠে চাপ্পড় মেরে সন্ধ্যার কাঁধে হাত রেখে হেসে বলে, বলবি যমজ বোন? আমরা হলাম পৃথিবীতে হারিয়ে যাওয়া যমজ ভাই বোন, বুঝলি? রিয়া মুখ বাঁকিয়ে বলে, যমজ হলে চেয়ার হাত মিল থাকে মূর্খ। সাধন সৌম্যের কাঁধে হাত রেখে গলা উঁচিয়ে বলে, হে শ্রদ্ধেয় রিয়া গাধি, শুনে রাখ, মনের মিলই আসল মিল। আমাদের মনের মিল আছে মানে আমরা যমজ ভাই বোন, বুঝলি? সাধনের কথায় সবাই হেসে দিয়েছে। রিয়া চোখ মুখ কুঁচকে বলে, একদম আমাকে গাধি বলবে না সাধন ভাইয়া। তোমরা জোর করে যমজ ভাই বোন হয়ে যাচ্ছ আর আমাকে গাধি উপাধি দিচ্ছ। সৃজা হেসে বলে, বাদ দাও রিয়া, নামের মিল, মনের মিল সবই তো আছে, মিল থাকলেই হলো। সাধন হেসে বলে, এই তো একটা মনের কথা বললি সৃজা। রিয়া গাধি বোঝা তো সৃজাকে। সব গাধা বোনদের মাঝে আমি এক চালাক প্রাণী হয়ে মুসিবতে পড়ে গেছি। সৌম্য মৃদু হেসে বলে, এজন্যই তোমাকে দেখার পর থেকে আমার শুধু শিয়ালের কথাই মনে পড়ত। রিয়া হেসে বলে, আসলেই মুখটা একদম শিয়ালের মতো থ্যাবড়া। 2 নাম্বার সাধন ভাইয়া, একদম ঠিক বলেছেন। সাধন 2 হাত তার গালে রেখে তারপর বলে, এই না, সি, আমি সুন্দর। সাধনের এক্সপ্রেশনে আবারও সবাই হাসতে লাগলো। হাসতে হাসতে সন্ধ্যার চোখের কোণে পানি জমে গিয়েছে। সৌম্য সন্ধ্যাকে এভাবে হাসতে দেখে প্রশান্তির শ্বাস নেয়। তার বনুকে খুব কমই হাসতে দেখেছে সে। সাধন আর সোহা ম্যাজিক জানে যেন। এদের কেউ নেই অথচ কত সুখী তারা, আবার অন্যদেরও মাতিয়ে রাখে। হঠাৎই সোহা সন্ধ্যার 2 হাত ধরে উঠোনের মাঝের সামনে ঘুরতে লাগলো। সন্ধ্যা প্রথমে ভয় পেলেও ব্যাপারটা বেশ ভালো লাগলো। ঠোঁট প্রসারিত করে হাসতে লাগলো। সোহা খিলখিলিয়ে হাসে। সৌম্য বলে, বনু থেমে যা, পড়ে যাবি। সোহা চেঁচিয়ে বলে, হারে ভাইয়া, তোমার বোন আমারও বোন, আমি ছাড়বো না তাকে, তাই নো চিন্তা। সন্ধ্যার হাসি আরো প্রসারিত হয়। সৌম্য, সাধন দুজনেই তাদের 2 বোনের দিকে তাকিয়ে মৃদু হাসল। দুপুর হতে না হতেই সন্ধ্যার প্রচন্ড মাথা ব্যথা শুরু হয়, গায়ে হালকা জ্বর। এখানের আবহাওয়া বেশি ঠান্ডা। হঠাৎই এত বেশি ঠান্ডা, সাথে তখন সোহার সাথে লাফঝাপ করে বেচারি এই কাহিল। কিন্তু মাথা ব্যথায় তীব্র এতটাই যে চোখ থেকে না চাইতেও টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সৌম্য সন্ধ্যার ডান হাত ধরে রেখেছে। খুব চিন্তা হচ্ছে তার। মাথার কাছে সোহা বসে সন্ধ্যার মাথার চুল টেনে দিচ্ছে আর বলছে, আমি সরি বোন, তখন অনেক ঘুরিয়েছি, আমার জন্যই মনে হয় তোমার এমন হলো। সন্ধ্যা মায়া মায়া চোখে সোহার দিকে তাকালো। ভাই ছাড়া এভাবে তার মাথায় কেউ কখনো চুল টেনে দেয়নি, এত মায়াও দেখায়নি। মেয়েটি কত আপন ভাবে তাকে। সন্ধ্যা হাত উঁচিয়ে সোহার গালে দিয়ে একটু হেসে মাথা নাড়িয়ে বোঝায়, তোমার দোষ না। সোহা সোহার খুব মন খারাপ। হঠাৎই বিছানা থেকে নেমে কোথায় যেন গেল। আবারও 2 মিনিটে ফিরে এসে সন্ধ্যার পাশে সৌম্যের দিকে তাকিয়ে বলে, ভাইয়া
চিন্তা করবেন না, আমার ভাইয়া ঔষধ আনতে গেছে। আমাদের বোন ঠাস করে অসুস্থ হয়েছে, আবার ঠুস করে সুস্থও হয়ে যাবে। সোহার কথায় সন্ধ্যা সৌম্য একটু হাসল। প্রায় 10 মিনিটের মাথায় সাধন কিছু ঔষধ এনে সৌম্যর হাতে ধরিয়ে দিলে সৌম্য টাকা দিতে চায়। সাধন রেগে বলে, তুমি সবসময় আমাকে পর ভাবো কেন বলো তো সৌম্য? সন্ধ্যা তো আমারও বোন, আমি একটুখানি ঔষধ এনে দিতে পারি না? তুমি এভাবে টাকা দিলে আমার খুবই খারাপ লাগে। সাধন কথাটা রেগে বললেও নিচু স্বরে বলেছে, নয়তো এরা সৌম্য আর সন্ধ্যার নাম শুনে তারপরে নিয়ে নিত। সৌম্য বেশ কিছুক্ষণ সাধনের দিকে চেয়ে হঠাৎই সাধনকে জড়িয়ে ধরে। সৌম্য মানুষদের সাথে কম মেশে, মাস পেরিয়ে গেলেও সে মানুষের সাথে এতটাও ফ্রিলি মিশতে পারে না। কিন্তু সাধন ছেলেটা অদ্ভুত, 2 দিনেই কত আপন লাগে তার। সাধন সৌম্যের পিঠে চাপড়ে মৃদু হাসল। দুপুরের পর পর সন্ধ্যার জ্বর ছেড়ে যায়, সাথে মাথা ব্যথাও আর নেই। এত মানুষ সেবা করলে অসুস্থ থাকবে কি করে? সোহা তো মাথার কাছ থেকে উঠছেই না। মেয়েটি খুব মায়া করে, সৃজাও তাকে খুব ভালোবাসে। সাথে তার সৌম্য ভাইয়ার সাথে আরেকটি সাধন ভাই পেয়েছে। সন্ধ্যার মন প্রাণ জুড়িয়ে যায়। সৃজার বাবা সাধনকে যেতে বলেছিল, সৌম্যকে কিছু বলবে, আর এই জন্য সৌম্য আর এখানে থাকতে চায়নি। তাই তারা দুপুরের পরপরই সিলেটের উদ্দেশ্যে রওনা হয়। রাত প্রায় 1টার কাছাকাছি। তখন সৌম্যরা ভানুগাছ গ্রামে এসে পৌঁছায়। সৌম্য সৃজার বাবার কথা জিজ্ঞাসা করলে সৃজার মা জানায়, সৃজার বাবার মাথা ব্যথা করছিল, তাই ঘুমিয়ে গিয়েছে। ঘুম থেকে ডাকতে চাইলে সৌম্য তার মামাকে ডাকতে নিষেধ করে দেয়। আগামীকাল কথা বলা যাবে। সৃজার মা তার স্বামীকে আর ডাকেনি। মানুষটা কেমন যেন চিন্তিত ছিল। তাকে শুধু বলেছে, সৃজার মা, আমার মনে হয় আকাশ নওয়ান সন্ধ্যার কেউ। এই জন্যই ছেলেটার চোখে মুখে এত অসহায়ত্ব ছিল। সৌম্যকে আকাশের ব্যাপারে বলতে হবে। যদি সৌম্য চেনে তবে আরো পরিষ্কার হব। কথাগুলো বলে সৃজার বাবা ঘুমিয়ে যায়। সৃজার মা আকাশের কথা বলতে চাইলো একবার, আবার ভাবলো সৃজার বাবা সকালে উঠে কথা বলবে, সে গুছিয়েই বলবে। এরপর সৌম্য, সন্ধ্যা, সাধন, সোয়া, সৃজা সবাইকে খেতে দেয়। এরপর সবাই যে যার মতো করে ঘরে শুতে চলে যায়। সন্ধ্যার শরীরটা দুর্বল। সৌম্য সন্ধ্যার সাথে থাকলো। বনুকে নিয়ে চিন্তার শেষ নেই তার। একটু আধটু অসুস্থ বোনকে একা রেখে শান্তি পাবে না। সৌম্যের কাজে সাধন হেসে বলেছিল, মনে হচ্ছে সন্ধ্যাকে বিয়ে দেওয়ার পর সন্ধ্যার কিছু হলে তুমি সন্ধ্যার বরকে লাথি মেরে বের করে দিয়ে বলবে, আমার বোন সুস্থ না হওয়া পর্যন্ত আমি ওর সাথেই থাকবো, তুই বের হ। সাধনের কথায় সৌম্য চোখ মুখ কুঁচকে নেয়। সোহা, সৃজা হাসলেও সন্ধ্যার চোখের কোণে জলকণা জমে। আকাশের মুখটা মনে পড়ে গেল যে, আকাশকে ভুলে যায়নি সে। সাদা পাঞ্জাবি পরিহিত আকাশ, যে এখনো তার স্বামী, হয়তো তাকে ডিভোর্স দেওয়ার জন্য খুঁজছে। সন্ধ্যার কষ্ট হয়। সন্ধ্যার মনে প্রশ্ন জাগে, আকাশকে দিয়ে আসা চিঠিগুলো কি আকাশের মন একটুও নরম করতে পারেনি? হয়তো না, তার তো কোনো গুণই নেই। আকাশ তাকে নিয়ে কেন ভাববে? কথাগুলো ভেবে বুক চিরে কষ্ট মিশ্রিত শ্বাস বেরিয়ে আসে। আকাশ সিদ্ধান্ত নিয়েছে পুরো বাংলাদেশের খুঁটি-নাটি সব খুঁজবে, আর এমনটা করলে সে ঠিক তার সন্ধ্যাকে পেয়ে যাবে। গতকাল রাতে ছটফট করে কেটেছে তার। আজ সকাল সকাল উঠে আবারও বেরিয়ে গিয়েছে। সাথে পুলিশ, ডিবি তো ছিলই। আজ সারাদিন সিলেটের পাশের শহর তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু বরাবরের মতোই হতাশ। ফিরতে ফিরতে রাত 2টো বেজে গিয়েছে। ক্লান্তি বেদনায় ভরা মনে ব্যর্থ প্রেমিকের ন্যায় ঢুলতে ঢুলতে বাড়িতে প্রবেশ করে। ড্রয়িং রুম পাশ করে সিঁড়ি দিয়ে উঠতে নিলে কিছু কথা কানে আসলো। আকাশের পা থেমে যায়। সন্ধ্যা, সৌম্য সিলেটের ভানুগাছ গ্রামে আবারও ফিরেছে। ভালো তো, ইরার বাবা ইশতিয়াক শেষ পর্যন্ত বেইমানি করলো। ও নেই, ভালোই হয়েছে। তোমার বুদ্ধি আছে বলতেই হবে।
একদম জায়গা বুঝেই কোপ দিয়েছো। কতক্ষণ আগে আগুন দিয়েছো? বাঁচার চান্স নেই তো, তাই না? একটু পর আবার বলো, আচ্ছা আচ্ছা, মিনিট 10 পেরিয়েছে। অনেক জ্বালালো এই সন্ধ্যার বাচ্চা। আর এই ভাই তো আর একটা অসহ্য। মরুক দুটো, বাকিগুলো মরুক। এত দরদ দেখিয়েছে যেমন, তেমন মরুক। আকাশ ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে তার বাবার বলা কথাগুলো শুনল। দুই হাত মুষ্টিবদ্ধ করে বাবার দিকে চেয়ে আছে। আকাশের পাশে অরুণ দাঁড়িয়ে। সে আজ আকাশের সাথে ছিল। আকাশের বাবার এইসব কথা শুনে তার নিজের মাথা যেমন ঘুরছে, তেমন রাগও হচ্ছে। আকাশ হঠাৎই চিৎকার করে ডেকে ওঠে, এই বাপ! আকাশের বাবা ভয় পেয়ে যায়। হাত থেকে ফোনটা পড়ে যায়। দ্রুত পিছু ফিরে আকাশকে তার দিকে জ্বলন্ত চোখে চেয়ে থাকতে দেখে ভীত চোখে তাকায়। আকাশ বড় বড় পা ফেলে তার বাবার সামনে গিয়ে দাঁড়ায়। চোখ মুখ শক্ত করে রাগান্বিত স্বরে বলে, তোমার মতো জানোয়ার বাপের রক্ত আমার শরীরে। কথাটা বলে তার বাবার পাশে থুতু ফেলে আকাশ। আবারও কিছু বলতে চায়, কিন্তু তার শক্তি লোপ পাচ্ছে। তার সন্ধ্যার ঘরে 10 মিনিট আগে আগুন দিয়েছে। সে কি করবে এখন? আর কত শাস্তি বাকি তার জন্য? আকাশ এক সেকেন্ডও সময় নষ্ট না করে দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। পকেট থেকে ফোনটা বের করে কাউকে কল করেছে। ছেলের চিৎকারে আসমানি নওয়ানের ঘুম ভেঙে যায়। তিনি ঘর থেকে বেরিয়ে অরুণকে দেখে জিজ্ঞেস করে, কি হয়েছে আব্বা? অরুণ ছোট করে বলে, সন্ধ্যারা যেখানে আছে আঙ্কেল লোক লাগিয়ে সেই বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে আন্টি। কথাটি বলে অরুণ আকাশ যেই দিকে গেল সেই দিকেই চলে যায়। অরুণের কথাটি শুনতেই আসমানি নওয়ারের মাথা চক্কর দিয়ে উঠল। পাশের দেওয়াল ধরে দাঁড়ালো মহিলা। চোখ জোড়া ঝাপসা হয়ে গিয়েছে। বিড়বিড় করে আওড়ায়, আমার জান্নাত! আকাশ বাইরে বেরিয়ে কাঁপা কাঁপা হাতে তার পরিচিত লোকদেরকে জানায়, সিলেটের ভানুগাছ গ্রামে আগুন লেগেছে। যেখানে সেখানে যেন এখন ইমিডিয়েটলি ফায়ার সার্ভিস পাঠানো হয়। যে কোনো মূল্যে যেন সবাইকে বাঁচানো হয়। এরপর সে গ্যারেজে গিয়ে গাড়িতে উঠতে নিয়েও থেমে যায়। সে কাঁপছে, ঠিক করে দাঁড়াতেও পারছে না। ড্রাইভ করবে কি করে? সবচেয়ে বড় কথা, গাড়িতে যেতে সময় লাগবে 10 ঘন্টারও বেশি। অরুণ আকাশের কাঁধে হাত দিয়ে আকাশ ঝাপসা চোখে অরুণের দিকে তাকায়। সে কথা বলতে চাইছে, কিন্তু তার কথা বের হচ্ছে না। তবুও বহু কষ্টে উচ্চারণ করলো, হেলিকপ্টার। অরুণ বুঝলো আকাশের মনোভাব, কিন্তু এত দ্রুত হেলিকপ্টার কোথায় পাবে? আকাশের হাত থেকে আকাশের ফোনটা নিতে চাইলে আকাশ নিজেই কাউকে কল করলো। কলটা রিসিভ হতেই আকাশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, স্যার, আমার এক্ষুনি পার্সোনাল কারণে হেলিকপ্টার লাগবে, প্লিজ স্যার। ওপাশ থেকে ভদ্রলোকটি আকাশের কণ্ঠ শুনে অবাক হয়ে বলে, কি হয়েছে তোমার আকাশ? ইমার্জেন্সি কিছু? আকাশ কথা বলতে পারছে না। তার বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করছে, তবুও বহু কষ্টে বলে, স্যার প্লিজ। ভদ্রলোক অবাক হয়ে বলে, পাগল নাকি তুমি? বারবার প্লিজ কেন বলছো? আমি তোমার বাবা, কতবার বলবো তোমায়? আমি ব্যবস্থা করছি। আমাকে কয়েক মিনিট সময় দাও, আর লোকেশনটা পাঠিয়ে দাও আমাকে। আকাশ বাঁ হাতে গাড়ি ধরে রেখে ডান হাতে ফোনটা অরুণের দিকে বাড়িয়ে দেয়। অরুণ দ্রুত ভদ্রলোকের নাম্বারে তাদের কাছে পিঠে একটি জায়গার অ্যাড্রেস পাঠায়। মজার ব্যাপার হলো, ইনি একজন মন্ত্রী, যার আকাশের বাবার সাথে সম্পর্ক যতটা খারাপ, আকাশের সাথে সম্পর্ক ততটাই ভালো। পরিচয়টা আকাশের বাবার দ্বারা হলেও আকাশ যে তার বাবার বিপরীত মেরুর, এটা বুঝেই তিনি আকাশকে এত পছন্দ করেন। আকাশের সভাপতি হওয়ার পেছনে এই ভদ্রলোকের অনেক অবদান। অরুণ আকাশকে নিয়ে ফাঁকা জায়গাটিতে যায়। উনি জানিয়েছেন মিনিট 15-র মধ্যেই হেলিকপ্টার পাঠিয়ে দিচ্ছেন। সৌভাগ্যবশত আগে থেকে সব রেডি থাকায় এত দ্রুত পারছে। কিছুক্ষণের মাঝেই মাঠটির মাঝখানে এসে হেলিকপ্টার ল্যান্ড করে। ভেতর থেকে সেই ভদ্রলোক বেরিয়ে আসলে অরুণ অবাক হয়, অবাক হয় আকাশও।
নিজের বাবা তার জীবনের সুখ কেড়ে নিয়েছে, আর নামের বাবা তার সুখ ফিরিয়ে দেওয়ার জন্য কত আয়োজন করছে। লোকটি এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়িয়ে চিন্তিত কণ্ঠে বলে, কি হয়েছে আকাশ? আকাশের কি হলো কে জানে। সে দ্রুত ভদ্রলোকটিকে সাপটে ধরল। লোকটি বোধহয় খুশিই হলো। নিঃসন্তান তিনি। সে আকাশের থেকে এমন ব্যবহার চায়, ছেলের মতো ব্যবহার চায়, কিন্তু আকাশ সবসময় তার থেকে দূরত্ব রেখে চলে। তবে আজ আকাশের কাণ্ডে যতটা খুশি হচ্ছে, তার চেয়ে বেশি খারাপ লাগছে। কি হয়েছে তার ছেলেটার? আকাশ ভদ্রলোকটিকে ছেড়ে তার হাতটা ধরে হেলিকপ্টারের দিকে এগিয়ে যায়। তিনি কিছু বলবেন না। আকাশ কোথায় যায় দেখা যাক, একবার নাই হয় বোঝাই যাবে একেবারে। আকাশ যে কথা বলার অবস্থায়ও নেই তা তিনি বুঝেছেন। প্রায় 2 ঘন্টার মাথায় ভানুগাছ গ্রামের একটি ফাঁকা জায়গায় হেলিকপ্টার ল্যান্ড করে। সর্বপ্রথম আকাশ হেলিকপ্টার থেকে নেমে যায়। সে কোনো দিকে তাকালো না। অন্ধকারের মাঝে কতটুকু পথ চিনল কে জানে। দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায় সৃজার বাবার বাড়ির দিকে। পেছনে পেছনে অরুণও আসছে আর আকাশকে ডাকছে। আকাশ শুনতে পায় না। পুরো গ্রামের শোরগোল। এই ছোট্ট গ্রাম যেন ভূমিকম্পের ন্যায় কাঁপছে। আকাশের চোখ থেকে পানি গড়ায়। তার সহ্য হচ্ছে না। তার সন্ধ্যা ঠিক আছে তো? বেশ কিছুক্ষণ পর যখন কাঙ্ক্ষিত বাড়ির সামনে এসে পৌঁছায় আকাশ, সামনে তাকালে দেখতে পায় দাউ দাউ করে পুরো বাড়ি পড়ছে। কয়েকজন বালতিতে করে আগুন নেভানোর চেষ্টা করছে, কিন্তু তারা আগুন নেভাতে ব্যর্থ। আশেপাশের সব মানুষগুলো বলাবলি করছে। পুরো 2 ঘন্টা ধরে আগুন জ্বলছে। তার উপর আবার কত জোরে শব্দ হলো, মনে হয় বোমা মারছে। কেউ বাঁচলো না, সবাই ছাই হয়ে গেল। কথাগুলো আকাশের কানে এসে বাড়ি খায়। আশেপাশে কোনো ফায়ার সার্ভিসের গাড়ি নেই। আকাশ চিৎকার করে ডাকে, সন্ধ্যা মালতী! সময় নষ্ট না করে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনের দিকে দৌড় লাগায়। পেছন থেকে অরুণ এই দৃশ্য দেখে পায়ের গতি বাড়িয়ে দৌড়ে এসে আকাশকে সাপটে ধরে। আকাশের শক্তির সাথে সে পারছে না। সর্বশক্তি দিয়ে 2 হাতে আকাশকে সাপটে ধরে। আশেপাশ থেকে কয়েকজন লোক এসে আকাশকে টেনে ধরে। পেছন থেকে সেই মন্ত্রী আকাশের এমন দৃশ্য দেখে কি বলবেন বুঝলেন না। এখানে কোনো ফায়ার সার্ভিস না দেখে তিনি অবাক হয়। দ্রুত ফোনটা বের করে কাউকে কল করে ঝাড়তে থাকে। এখানে কেন ফায়ার সার্ভিস পাঠানো হয়নি? তারা জানায় ফায়ার সার্ভিসের গাড়ি এসেছিল, কিন্তু এই ছোট্ট গ্রামের এই জায়গায় গাড়ি ঢুকতে পারেনি, তাই আবারও ফেরত গিয়েছে। ভদ্রলোক বেশ কয়েকটি হেলিকপ্টার পাঠাতে বলে। এই আগুন নিভবে না মনে হচ্ছে, কিছু না কিছু করা প্রয়োজন, আর নয়তো একসময় এই এলাকা পড়ে যাবে। চারপাশটা কেমন যেন গুম গুম করছে। গ্রামের মানুষেরা দলে দলে ছুটছে। সবার ঘুম হারাম হয়ে গিয়েছে। আকাশ জ্বলতে থাকা আগুনের দিকে চেয়ে চিৎকার করে ডাকে, সন্ধ্যা! চোখ থেকে টুপ টুপ করে ঝর্ণার ন্যায় পানি ঝরছে। সবগুলো মানুষকে ঠেলে সামনে এগোতে চাইল, উল্টো দুর্বল শরীরটা টানতে পারল না। উল্টো 2 হাঁটুতে ভর করে ধপ করে মাটিতে বসে পড়ে। সামনে তাকিয়ে চিৎকার করে বলে, তোমাদের পায়ে পড়ি, আমায় ছেড়ে দাও প্লিজ। আমার সন্ধ্যা জ্বলে যাচ্ছে, আমাকে ওর কাছে যেতে দাও, ওকে বাঁচাতে দাও। আমার সন্ধ্যা মরে যাচ্ছে, কুকুরের বাচ্চারা ছাড় আমায়। এই পর্যায়ে না পেরে আবেগের চেয়েও জোরে চিৎকার করে ওঠে, সন্ধ্যা মালতী! লোকগুলো অবাক হয়ে চেয়ে আছে। সন্ধ্যা নামের একটি মেয়েকে তারা চিনত। বেশ কয়েকদিন হলো শ্রীজাদের বাড়িতে দেখেছিল। বুঝলো আকাশের কেউ। এই জন্যই ছেলেটা এইভাবে চিৎকার করছে, অনেক প্রলাপ বকছে। আকাশ ক্লান্তিতে মাথা নিচু করে বিড়বিড়িয়ে বলে, আমায় ছাড়ো তোমরা, দয়া করো প্লিজ। আমার সন্ধ্যা আমায় ডাকছে, আমি না গেলে ও তো মরে যাবে। ছাড়ো আমায় প্লিজ। অরুণ আকাশের সামনে হাঁটু মুড়ে বসে আকাশকে জড়িয়ে ধরে। চোখ থেকে 2 ফোঁটা পানি টুপ টুপ করে গড়িয়ে পড়ে। এমন আকাশকে সে দেখেনি।
সে চিনতে পারছে না তার বন্ধুটাকে। আকাশ অরুণকে টের পেয়ে কান্নামাখা গলায় বিড়বিড়িয়ে বলে, ভাই, আমায় ছেড়ে দে। আমার সন্ধ্যা পুড়ে যাচ্ছে। আমার সন্ধ্যা ছাড়া আমি কি করে বাঁচবো? হঠাৎ গায়ের জোরে অরুণকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর লোকগুলোকে ধাক্কা দেয়। সকলে বেখেয়ালে থাকায় বুঝতে পারেনি। আকাশ দৌড় লাগায়, বিড়বিড়িয়ে আওড়ায়, আমার সন্ধ্যা মালতী তুমি। এই তো, আমি আসছি। অরুণ দ্রুত মাটি থেকে উঠে দাঁড়ায়, আকাশের পিছু দৌড়ায়। এইবার আকাশের পিছু আকাশের বাবা সমতুল্য সেই ভদ্রলোকটিও ছুটল। রাতের আঁধারে তাকে কেউ চিনল না, এই জন্যই সুবিধা হয়েছে। গ্রামের মানুষ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। আকাশে পাগলামো দেখে সামনে থেকে বেশ কয়েকজন লোক আকাশকে আটকে ধরে। আকাশ নিজেকে ছাড়াতে ছটফটায়। জ্বলতে থাকা বাড়িটির পানে চেয়ে চোখের পানি ফেলে, চিৎকার করে বলে, ছাড়ো আমায়, ওখানে আমার সন্ধ্যা আছে, দয়া করো প্লিজ, আমার সন্ধ্যা মরে যাচ্ছে। অরুণ দৌড়ে এসে আকাশকে ধরে ভাঙা গলায় বলে, এমন পাগলামি কেন করছিস? ওখানে গেলে তুই ছাই হয়ে যাবি আকাশ, একটু বোঝ। আকাশ চিৎকার করে বলে, আমি আমার সন্ধ্যাকে ছাড়া বাঁচতে চাই না। ওকে বাঁচিয়ে দিবি অরুণ? ওর আগুনে কষ্ট হচ্ছে অরুণ, ওকে বাঁচিয়ে দে না। লাস্ট কথাগুলো কাঁদতে কাঁদতে ক্ষীণ স্বরে বলে, আবারও আগের ন্যায় মাটিতে ধপ করে বসে পড়ে। গ্রামের লোকগুলো আকাশকে শক্ত করে ধরে আছে, যেন আকাশ কোনো আসামি। তারা মানবতার খাতিরে করছে। আকাশের পাগলামোতে সকলের খারাপ লাগে। সামনে জ্বলন্ত আগুনের থেকে আলো এসে আকাশের মুখে পড়ছে। যারা খবর দেখে তারা অনেকেই আকাশকে চিনতে পেরে কয়েক গুণ বেশি অবাক হয়ে চেয়ে আছে আকাশের দিকে। আকাশ বিড়বিড়িয়ে আওড়ায়, সন্ধ্যা মালতী, আমাকে রেখে যেও না। হঠাৎই শরীরে পুড়ে ভার ছেড়ে দিল, শক্ত মাটির ওপরে ঠাস করে উপুড় হয়ে পড়ে যায় অরুণ। আর সেই ভদ্রলোকটি দ্রুত আকাশকে উল্টে দেখল, আকাশের জ্ঞান নেই, বুঝলো সেন্সলেস হয়ে গিয়েছে। এরপর আকাশকে কাছে পিঠে একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিছু সময়ের মাঝে বেশ কয়েকটা হেলিকপ্টার এসে ওপর থেকে পানি ফেলে আগুন নেভানোর চেষ্টা করে। কারেন্টের তারে আগুন লেগে যাওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পোহাতে হয়। ধীরে ধীরে ভোরের আলো ফুটতে শুরু করে। ততক্ষণে আগুন নেভাতে সক্ষম হয়। গ্রামের মানুষগুলো হাই হাই করতে থাকে। এক রাতের মাঝে পুরো পরিবার পুড়ে ছাই হয়ে গেল। আকাশকে হসপিটালের অ্যাডমিট করানোর পর প্রাথমিক কিছু চিকিৎসা দিলে আকাশ জ্ঞান ফিরে পায়। তখন সকাল প্রায় 7টা বাজে। আকাশ চোখ মেলে আশেপাশে তাকিয়ে বুঝতে পারল এটা হসপিটাল। সবকিছু খেয়ালে আসতেই ধড়ফড় করে বেড থেকে নেমে দাঁড়ায়। কোনোদিকে তাকালো না, এক প্রকার দৌড়ে কেবিন থেকে বেরিয়ে বাইরে যায়। বাইরে অরুণ আকাশকে এইভাবে বেরিয়ে আসতে দেখে আকাশকে ডাকলো, আকাশ, তুই অসুস্থ, প্লিজ কোথাও যাস না। আকাশ অরুণকে ধাক্কা দিয়ে হসপিটাল থেকে বেরিয়ে যায়। পিছু পিছু নার্সও আসছিল। আকাশকে ডাকলো। আকাশ কারোর কথা গ্রাহ্য করলো না। হসপিটালটি সৃজার বাবাদের বাড়ি থেকে বেশ কিছু দূরে না হওয়ায় আকাশ কয়েক মিনিটের মাঝেই সেখানে পৌঁছে যায়। দৌড়ে গিয়ে সেই ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ায়। আকাশ সামনে তাকায়। গত পরশু যেখানটায় একটি বড়সড় একটি বাড়ি ছিল, আকাশ এসেছিল এই বাড়িটায় তার সন্ধ্যার খোঁজ নিতে। অথচ আজ পুরো বাড়ি সহ বাড়ির প্রতিটি সদস্য ছাই হয়ে মাটির সাথে মিশে গিয়েছে। তাদের মধ্যে একজন তার সন্ধ্যা। আকাশের সামনে এগোনোর সাহস হয় না। হঠাৎই 2 হাত মাথার চুল টেনে সর্বশক্তি দিয়ে চিৎকার করে ডাকে, সন্ধ্যা মালতী। মাটিতে ধপ করে বসে পড়ে, অসহায় কণ্ঠে আওড়ায়, সন্ধ্যা মালতী, প্লিজ ফিরে এসো। গ্রামের সকল মানুষ যে যার বাড়ি ফিরছিল। কেউ কেউ আকাশকে দেখে মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছে। আকাশের পেছনে দাঁড়িয়ে আছে আসমানি নওয়ান, যে মিনিট 2 আগে গাড়ি থেকে নেমেছে। অফিসের পিএ বায়ানকে কল করে তখনই রওনা দিয়েছিল, পৌঁছালো এখন।
সিলেটে পা রাখতেই ছেলের আর্তনাদে বুকটা স্যাঁত করে উঠল তার। পাশে দাঁড়ানো বায়ান দ্রুত পায়ে এসে আকাশের পাশে দাঁড়ায়। পেছনে এসে দাঁড়িয়েছে অরুণও। আকাশ দুই হাতের মাঝে মুখটা রেখে কি যেন বিড়বিড় করে। আসমানি নওয়ান সামনে তাকালে দেখল ছাইয়ের স্তূপ জমা হয়ে আছে। ওখানে তার জান্নাত আছে, তাই না? বুকটা চিরে বেরিয়ে আসে কিছু আক্ষেপের কথা। ক্ষমা করিস জ্যোৎস্না, তোর মেয়েটাকে আগলে নিতে পারলাম না আমি। বুকটা ভার হয়ে আসে, চোখ থেকে নোনা পানি গড়িয়ে পড়ে। দুর্বল পায়ে এগিয়ে এসে আকাশের পাশে দাঁড়িয়ে ভাঙা গলায় ডাকে, আব্বা। আকাশ সাড়া দেয় না। আসমানি নওয়ান বেশ কয়েকবার ডাকলে আকাশ মাথা তুলে তাকায়। আকাশের চোখ দুটো রক্তের ন্যায় লাল হয়ে আছে। সেই চোখ থেকেই অশ্রু গড়িয়ে পড়ে। মায়ের দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, আমার সন্ধ্যাকে এনে দিবে না মা? তুমি যে কালকে বললে আমি আমার সন্ধ্যাকে পাবো, তবে কেন পেলাম না মা? কথাগুলো বলতে বলতে আকাশের কণ্ঠ জড়িয়ে আসে। আকাশ হঠাৎই মায়ের পায়ের সাথে কপাল ঠেকিয়ে কাঁদতে কাঁদতে বলে, মা, আমার সন্ধ্যা পুড়ে গিয়েছে। আমি ওকে বাঁচাতে পারিনি মা। আমার খুব কষ্ট হয় সন্ধ্যা মালতীকে ছাড়া থাকতে। ওকে এনে দাও না মা। আমি আর ওকে বকবো না, কখনো ওকে বাজে কথা বলবো না। আমার সন্ধ্যা অভিমান করে হারিয়ে গেছে। ওকে একবার বলো না মা, আমি ওকে খুব ভালোবাসি। ওকে ফিরতে বলো আমার কাছে। আমি ওকে ছাড়া কিছুই ভাবতে পারি না। ও কিভাবে আমাকে রেখে হারিয়ে গেল? মা, কথা বলো। আসমানি নওয়ান শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন, চোখ বন্ধ। চোখের কোণ ঘেঁষে পানি গড়ায়। ছেলের আহাজারিতে বুক ভেঙে আসে, সাথে তার জান্নাতের হারিয়ে যাওয়া। আসমানি নওয়ান ধীরে ধীরে ছেলের পাশে বসে। আকাশ মায়ের মুখের দিকে চেয়ে ভাঙা গলায় বলে, তুমি একদিন বলেছিলে আমি হাজার কেঁদে কেঁদে চাইলেও আমার সন্ধ্যাকে আর পাবো না। তোমার কথাই ফলে গিয়েছে মা। তুমি খুশি হয়েছো তো? আমি অনেক ডেকেছি সন্ধ্যা মালতীকে, কিন্তু ও আসেনি। ও চলেই গেল। আসমানি নওয়ান বোবা চোখে ছেলের পানে চেয়ে রইল। আকাশ মাথা নিচু করে ক্ষীণ স্বরে বলে, সন্ধ্যা একা একা কেন চলে গেল? ও আমায় নিয়ে কেন গেল না? ও আমায় এভাবে শাস্তি দিতে পারলো? মা জানো, আমার কখনো এত কষ্ট হয়নি। আমি এত কষ্ট নিতে পারছি না। আমার সন্ধ্যাকে এনে দিবে মা? আমি আর কখনো কিচ্ছু চাইবো না, বিশ্বাস করো। আকাশ কথাগুলো বলতে বলতে তার মায়ের কাঁধে কপাল ঠেকিয়েছে। আসমানি নওয়ান আকাশের পিঠে হাত রেখে নীরবে অশ্রু বিসর্জন দেয়। অরুণ বায়ান একটু পরপরই চোখের পানি মুছে ফেলে। আকাশের অবস্থা দেখে তারা নিজেদেরকে ঠিক রাখতে পারছে না। মোট ৬টি লাশ পাওয়া গিয়েছে, তবে কাউকে চেনা যায়নি। পুরো কয়লা হয়ে গিয়েছে। কারো কারো বডির কিছু অংশও খুঁজে পাওয়া যায়নি। এরপর চোখের পলকে পেরিয়ে গেল মাস ৫। আকাশ, আসমানি নওয়ান কেউই আকাশের বাবার সাথে কথা বলে না, যেন তারা এই লোকটাকে চেনেই না। আসমানি নওয়ান সেদিন শক্ত থাকলেও সেদিনের পর থেকে হয়ে গেলেন যেন অসুস্থ। আর আকাশ হয়ে গেল পাথরের মতো শক্ত। মাকে নিয়ে ২ দিন পর পরই হসপিটালে দৌড়ায়। অনুভূতিহীনদের মতো করে বেঁচে আছে দুটো মানুষ। রিয়াজ ঝাপসা চোখ জোড়ায় ২ হাত দিয়ে মুছলেন। আকাশের দুই পাশের কাঁধ একটু আধটু ভেজা। রিয়াজ কিছু বলার মতো খুঁজে পেল না, শুধু আকাশের দিকে চেয়ে রইল। নিয়াজ রিয়াজের পাশের চেয়ারে বসতে বসতে বলে, ভাইয়া, এখানে কি করছো? রিয়াজ আকাশকে দেখে বলে, আকাশের জীবন কাহিনী শুনলাম। নিয়াজ আকাশের দিকে তাকালো। সন্ধ্যা আর সৌম্যের চিকিৎসা সে করেছিল, নামটাও জানতো। সিলেট তার বোনের বাসা। সেখানে তার দাদু যাত্রাপথে সৌম্যদের দেখা পেয়েছিল। তারা তার বোনের বাসার ওখানেই থাকতো। তাদের দাদু এসে তাদের কাছে গল্প করেছিল। তারপর একদিন শুনল সন্ধ্যা সৌম্য যে বাড়িতে থাকতো সেই বাড়িটা পুড়ে গিয়েছে, সাথে তারাও আর নেই। রিয়াজ হয়তো দাদুর মুখে গল্পটা শোনেনি, তাই সন্ধ্যা সৌম্যকে চেনেনি। এরপর সে হসপিটালে
আকাশের মাকে অ্যাডমিট করানোর পর জানতে পেরেছে সন্ধ্যা আকাশের বউ ছিল। মেয়েটির জন্য তার খারাপ লাগে এখনো। সেই দিন রাতে তাকে বাঁচাতে পারলেও এর কিছুদিন পরেই মেয়েটি পরপারে চলে গেল, সাথে তার ভাই। নিয়াজ দীর্ঘশ্বাস ফেলল। আকাশ চেয়ার থেকে উঠে দাঁড়ালে মাথাটা কেমন যেন ঘুরে ওঠে। নিয়াজ খেয়াল করে বলে, ঠিক আছো? আকাশ ভাঙা গলায় বলে, আমার মজা দেখতে এসেছো তাই না? আমি কষ্ট পাচ্ছি, তুমি তো খুব খুশি হচ্ছ। নিয়াজের খারাপ লাগলো। ছেলেটাকে এত খাপছাড়া সে আগে কখনো দেখেনি। সব সময় একটা মুড নিয়ে থাকতো, অথচ এখন কি? মৃদু স্বরে বলে, আমি তোমাকে শত্রু ভাবি না, তুমি হয়তো ভাবো। আকাশ উত্তর দেয়, আমিও ভাবি না। নিয়াজ বলে, ক্লাসে সব সময় তুমি টপার হতে বলে শুধু একটু হিংসা করতাম। আকাশ ক্যান্টিন থেকে যেতে যেতে মৃদু স্বরে বলে, জানি। রিয়াজ আকাশের রেখে যাওয়া খাবারের প্লেটটির দিকে চেয়ে রইল। ডাকতে গিয়েও ডাকলো না। তার মনটা ভার হয়ে আছে আকাশের কথা শুনে। রিয়া ডায়েরিটা পাশে রেখে দুই হাতে মুখ ঢেকে রেখেছে। বেচারি সৌম্যের জীবন কাহিনী পড়ে শোকাহত। চোখের 12টা বাজিয়ে ফেলেছে। নামগুলো তার কাছে পরিচিত ঠেকে। এত কৌতূহল দমিয়ে রাখতে না পেরে আবারও ডায়েরির পাতাটা খুলে পড়তে বসল। রাত তখন 1:30 প্রায়। সৌম্যের চোখে ঘুম নেই। সে ভাবল বাইরে গিয়ে একটু হাঁটবে। কিছুই ভালো লাগছে না। বাইরে বেরোতে নিলেই সন্ধ্যা বিছানা থেকে নেমে সৌম্যের হাত ধরে। সৌম্য বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে বনু, খারাপ লাগছে? সন্ধ্যা দুই দিকে মাথা নাড়িয়ে বোঝায় না। ইশারায় বলে সেও সৌম্যের সাথে বাইরে যেতে চায়। সৌম্য মৃদু হেসে বোনের হাতটা ধরে বাইরে বেরিয়ে যায়। জ্যোৎস্নার আলো নেই আজ, তবে মৃদু বাতাস বইছে। সৌম্য সন্ধ্যার হাতটা ধরে হাঁটতে হাঁটতে অনেকটা দূর এগিয়ে যায়। ভালোই লাগছে। সৌম্য ভাইয়ের কাঁধে মাথা ঠেকিয়ে হাঁটছে। অনেক দূর হাঁটার পর হঠাৎই কানে আসে শোরগোলের আওয়াজ। সৌম্য সন্ধ্যা দুজনকে ভুরু কুঁচকে তাকায়, তবে তেমন পাত্তা দিল না। এইসব গ্রামে অনেক যাত্রাপালা হয়, সেই সবই হতে পারে। এদিকে শীতের রাত হওয়ায় ঘরে আগুন লাগলেও সাধনদের উষ্ণতা পেয়ে যেন ঘুমটা আরো গাঢ় হয়। সকলেই কম বেশি ক্লান্ত থাকায় এমনিতেই ঘুমে বিভোর। কিন্তু এত এত শোরগোলের আওয়াজে প্রথমে সাধনের ঘুম ভাঙল। ঘুমের ঘোরে আশেপাশে তাকালে সে ভয় পেয়ে যায়। চারপাশে দাউ দাউ করে আগুন জ্বলছে। সাধন তার বোনের দিকে তাকায়। সোহা কি আরামে ঘুমাচ্ছে। হঠাৎই পাশে আগুনের ফুলকি পড়লে সাধন চেঁচিয়ে ওঠে, সোহা ঘুমিয়ে। সাধন কাঁপা কাঁপা কণ্ঠে ডাকলো, সোহা বোন ওঠ, আগুন লেগেছে। সোহা ধড়পড় করে উঠে বসে। ঘুমো ঘুমো চোখে চারিপাশে তাকালে ঘুম উড়ে যায়। তার পাশে ঠাস করে আগুনের ফুলকি এসে কাপড়ের ওপরে এসে পড়ে। সোহা চেঁচিয়ে উঠে সাধনকে জড়িয়ে ধরে, কেঁদে দিয়ে বলে, ভাইয়া বাঁচাও আমাকে। সাধন ডান হাতে সোহার কাপড়ের ওপরে থাপ্পড় দিয়ে আগুন নিভিয়ে দিয়ে বোনকে আগলে নেয়। সোহা গুটি সুটি মেরে ভাইকে ধরে কাঁদতে থাকে। সাধন কোনো দিকে বেরোনোর পথ পায় না। পাশের ঘরগুলো থেকে চিৎকারের আওয়াজ আসছে। সাধন সোহা দৌড়ে অন্য রুমে যেতে চায়, কিন্তু আগুনের তেজে যেতে পারছে না। সময়ের পাল্লা বাড়তে থাকে। এক পর্যায়ে আগুন থেকে বাঁচতে পারল না ঘরের ভেতরে থাকা ব্যক্তি। সৃজা তার ভাইকে জড়িয়ে ধরে আছে। ছোট্ট সৃজান চিৎকার করে কাঁদছে। সৃজা ভাইটাকে জড়িয়ে গলা কাটা মুরগির ন্যায় ছটফটায়। সৃজা কাঁদতে কাঁদতে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, ভাইয়া ঘুমা, ভাইয়া ঘুমা, আল্লাহ তোকে ফুলের বাগানে রাখবে, ঘুমা। সৃজান বোনের গলা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে, আপু আমি মরে গেলাম, আমার শরীর জ্বলছে, আমাকে বাঁচাও। শ্রীদা শুধুই কেঁদে গেল আর বিড়বিড় করলো, ঘুমা ভাইয়া, আল্লাহ তোকে জান্নাতের বাগান দিবে। পাশের রুমে সৃজার বাবা মা জ্বলছে আর আহাজারি করছে। সাথে ছেলে মেয়ে দুটোর চিৎকারে কলিজা ফেটে যাচ্ছে। কিচ্ছু করার রইল না। সৃজার বাবা শেষ একবার দীর্ঘশ্বাস নিয়ে
প্রিয় স্ত্রীকে জড়িয়ে অসহ্য যন্ত্রণায় জ্ঞান হারায়। এক সময় সৃজার মাও স্বামীর বুকে হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সাধন সোহা দুজনে দুজনকে জড়িয়ে ধরে আছে। দুই ভাই বোন জ্বলন্ত খড়ির ন্যায় জ্বলছে। সোহা কাঁদতে কাঁদতে বলে, ও ভাইয়া, আমার খুব কষ্ট হচ্ছে গো, আমার শরীরটা জ্বলে ছাই হয়ে গেল, আমায় বাঁচাবে না ভাইয়া? সাধন বোনকে শক্ত করে জড়িয়ে নিয়ে কান্না মাখা গলায় বলে, ক্ষমা করিস বোন, আমি তোকে ওপারে গিয়ে আর কখনো মারবো না। সোহা ভাইয়ের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, ও ভাইয়া, মরে যাচ্ছি আমি, আহ। সাধন বোনের কপালে চুমু খায়। সোহা চেঁচিয়ে কাঁদে। সাধন বোনকে শক্ত করে জড়িয়ে ধরে, বিড়বিড়িয়ে বলে, তোকে অনেক ভালোবাসি বনু। একসময় সৌম্য সোহাও নিস্তেজ হয়ে গেল। আগুন তাদের জ্বালিয়ে দিল। সোহা বিড়বিড় করে, ভাইয়া, ভালোবাসি। সন্ধ্যা বেস্ট ফ্রেন্ডকেও ভালোবাসি। সাধন বোনকে ছাড়ল না একটুও। জ্ঞান হারায়, তবুও শক্ত করে ধরে রাখল। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ল। সৌম্যর কথা মনে পড়ল, বিড়বিড় করল, বনু, সৌম্য দুই ভাই বোনই জ্ঞান হারায় না, হয়তো শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলেছে। দুজন দুজনের গলা জড়িয়ে আগুন পোড়া খড়ির ন্যায় পুড়ছে। সৌম্য সন্ধ্যা প্রায় ১.৫ ঘণ্টা খানেক এদিকে ওদিকে ঘুরে আবার উল্টো পথ ধরে। বাড়ির দিকে যত এগোয় ততই মনে হলো চারপাশটা কেমন আলোতে ভরে গিয়েছে। সৌম্য ভুরু কুঁচকে বোনের হাতটা ধরে পায়ের গতি বাড়ায়। এতক্ষণে শোরগোল বেড়ে গিয়েছে। অনেকটা কাছে আসলে সৌম্য যখন বুঝলো বাড়িতে আগুন লেগেছে, তখন বোনের হাতটা ধরে দৌড় লাগায়। সন্ধ্যা চোখ বড় বড় করে ভাইয়ের সাথে পা মেলায়। আগুনের তেজে দুই ভাই বোন এগোতে পারে না। সন্ধ্যা নিঃশব্দে চোখের পানি ফেলে এগিয়ে যায়। এখানে তো সোহা আছে, সবাই আছে, কোথায় সবাই? সৌম্য, সন্ধ্যা, সিজান আর সোহার আর্তনাদ একটু আধটু শুনতে পেল। সন্ধ্যার কান্না পায়, সব ভুলে এগিয়ে যায়। সোহা যে তাকে বেস্ট ফ্রেন্ড বলেছিল, বোন বলেছিল, সেই বোন আর্তনাদ করছে। সন্ধ্যার পা থেমে থাকে। সে সব ভুলে দৌড়ায়। হঠাৎই বিকট শব্দ হয়। সন্ধ্যা যেন কিছুতে সাথে ধাক্কা খেল। একদম উড়ে পড়ার মতো করে কয়েক হাত দূরে এসে পড়ে। সৌম্য চিৎকার করে ডাকে, বনু! দৌড়ে গিয়ে সন্ধ্যার পাশে হাঁটু মুড়ে বসে। সন্ধ্যার কোনো সাড়া নেই। সৌম্য সন্ধ্যাকে এত ডাকলো, অথচ কোনো সাড়া পায় না। সন্ধ্যাকে টেনে বুকে জড়িয়ে নিয়ে সামনে তাকায়। আগুনের তীব্রতা যেন বেড়েই চলেছে। হঠাৎই ওপরের কয়েকটা হেলিকপ্টার ঘুরতে দেখে সৌম্য ভীত চোখে তাকায়। ভাবে এরাই হয়তো তাদের ক্ষতি করতে চাইছে। সৌম্য দ্রুত সন্ধ্যাকে কোলে তুলে নেয়। কোন দিকে যাবে বুঝতে পারে না। তারা বাড়ির পেছনের দিকটায়, এই জন্য এই দিকে কেউ নেই। সৌম্য জ্বলতে থাকা বাড়িটার দিকে তাকায়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। তার প্রিয় মানুষগুলো কি তবে তাকে আর বনুকে ছেড়ে চলে গেল? ভাবনার মাঝেই আরো কয়েকটা হেলিকপ্টার দেখে সৌম্য অজ্ঞান সন্ধ্যাকে কোলে নিয়ে দিক বিদিক শূন্য হয়ে দৌড়ায়। সে পারল না তার প্রিয় মানুষগুলোকে বাঁচাতে। তার বোনটা ঠিক আছে তো? কথাটা ভাবতেই সৌম্যের পায়ের জোর কমে আসে। সৌম্য আশেপাশে লুকানোর মতো কিছুই খুঁজে না পেয়ে রাস্তা থেকে কিছুটা নিচের দিকে নেমে যায়। এরপর সন্ধ্যাকে সেখানে শুইয়ে দুই হাতে সন্ধ্যার গালে চাপ্পড় মেরে ডাকে, বনু, এই বনু, ওঠ বনু। প্রায় ১০ মিনিটের মতো সন্ধ্যাকে ডেকেও যখন কোনো রেসপন্স পায় না, তখনই সৌম্যের চোখ বেয়ে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। তার বোনকে কি শেষমেশ হারিয়ে ফেলল? সৌম্য দুই হাতে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে ভাঙা কণ্ঠে আওড়ায়, বনু, ওঠ না, তুই ছাড়া আমার কেউ নেই বনু। যারা একটু আধটু ছিল তারাও তো হারিয়ে গেছে। এই বনু, বনু। সন্ধ্যার কোনো সাড়া না পেয়ে সৌম্য দিশেহারা হয়ে পড়ে। আবারও সন্ধ্যাকে কোলে নিয়ে রাস্তা দিয়ে এদিকে ওদিকে ছোটে। কোথায় নিয়ে যাবে তার বোনটাকে? রাস্তার পাশে একটি
কল চোখে পড়লে সৌম্য সন্ধ্যাকে কলের পাশে শুইয়ে দেয়। এরপর দুই হাতে কল চেপে দ্রুত দুই হাত কলের মুখে রাখে। কিছুটা পানি দুই হাতের মুঠোয় জমা হলে তা নিয়ে দ্রুত সন্ধ্যার মুখে ছিটিয়ে দেয়। এরপর দুই হাতে সন্ধ্যার দুই গাল ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ডাকে, বনু, ওঠ না বনু, আমার একা রেখে যাস না। তুই আমায় রেখে গেলে আমি মরে যাব বনু। তুই না আমার ছোট্ট মা, একটু চোখটা খুলে তাকা বনু, বনু। সৌম্যের চোখের কোণে ঘেঁষে গড়িয়ে পড়া কয়েক ফোঁটা নোনা পানি সন্ধ্যার মুখের ওপরে পড়ে। সৌম্য আরও উঠে এসে কল থেকে পানি নিয়ে সন্ধ্যার মুখে ছিটায়। এইরকমভাবে 4 বার করার পর সন্ধ্যা একটু নড়ে ওঠে। সৌম্যর জানে পানি আসে। দ্রুত সন্ধ্যাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে। বিড়বিড় করে বলে, বনু, আমায় ছেড়ে যাস না কখনো। সন্ধ্যা ভাইকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। সৌম্য ডান হাতে তার চোখ জোড়া মুছে সন্ধ্যার দিকে তাকায়। সন্ধ্যা ভাইকে ইশারায় বোঝায়। সোহা, সাধন, সৃজা, সিজান, মামা, মামি সবাই ওই ঘরে পুড়ে গিয়েছে ভাইয়া। সৌম্যর চোখ জোড়া ভিজে ওঠে। আশেপাশে তাকালো, অনেকটা সময় পেরিয়ে গেছে। শোরগোলটা কমেছে বোধহয়। সৌম্য সন্ধ্যাকে ধরে আবারও সৃজার বাড়ির দিকে যায়। আশপাশটা কেমন যেন শুনশান লাগলো। কেউ নেই এখানে এখন। কিছুক্ষণ আগেও যেখানে একটি বাড়ি দাঁড়িয়েছিল, সেই বাড়িটি এখন ছাইয়ে পরিণত হয়ে আছে। তাদের ছোট্ট একটি পরিবার ছিল। হয়তো রক্তের সম্পর্ক ছিল না, তবে তার চেয়েও বেশি টান ছিল প্রতিটি মানুষের সাথে। তাদের সবাইকে হারিয়ে ফেলল সৌম্য আর সন্ধ্যা। সন্ধ্যা দৌড় দেয় একটুখানি গিয়ে, হঠাৎ পায়ে গরম কিছু লাগতেই টিকতে না পেরে পিছিয়ে আসে। সৌম্য বোনকে আগলে নেয়। পরনের প্যান্টের ফোনটা ছিল, যেটা বের করে চারিদিকে লাইট দিয়ে কিছু একটা খুঁজলো। একটু ঘুরে ঘুরে দেখলো, হঠাৎ চোখে পড়ল দুটো মাথা। তার তবে চেনা যাচ্ছে না, একদম কালো কুচকুচে হয়ে আছে। সৌম্য বেশ কিছুক্ষণ পর চেয়ে চিনতে পারল এটা তার মামা মামি। মুহূর্তেই ছেলেটার সৌম্যের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। তার মা নেই, বাবা থেকেও নেই। এই দুজন মানুষই ছিল বাবা মায়ের মতো। আল্লাহ কি সুন্দর করে তাদেরকে কেড়ে নিল। এরপর একটু দূরেই দেখল একটি ছোট্ট মাথা, আর একটি মাথা লাগানো। সৌম্য চিনল এরা সৃজা আর সৃজান। সৃজানের আধো আধো স্বরে ডাক, সৃজার বলা সেই কথাটি কানে বাজল। সোহাকে একদিনেই বোন বানিয়ে ফেললেন, আর আমি 1 মাসেই বেশি হয়ে গেল। একসাথে থাকছি, তাও আমাকে বোন ভাবতে পারছেন না। আপনি এত কিপটে কেন? সৌম্য ভেজা চোখে চেয়ে বিড়বিড় করল, সৃজা, তোমাকে আমি প্রথম দিনই বোন বানিয়ে নিয়েছিলাম, শুধু তুমি বুঝতে পারোনি। সন্ধ্যার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। সৌম্য বাঁ হাতে বোনকে আগলে নিয়ে আরেকটু সামনে এগোলে আরও দুটো মাথা দেখল। তাদের চিনতে একটুও অসুবিধা হলো না। সাধন। 2 দিনের পরিচিত হওয়া একটা ভাই তার। সৌম্য এই পর্যায়ে বোনকে জড়িয়ে বাচ্চাদের মতো করে কেঁদে উঠল কেন জানি। সাধন যে বলেছিল সে চাকরি পেলে তার থেকে সাধন শীতের পোশাক কিনে নিবে, তাকে বারবার আপনার ভাইয়ের কথা মনে করিয়ে দিতেও। কিন্তু সে যে ফাঁকি দিয়ে চলে গেল। সন্ধ্যা কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে ফেলেছে। সোহার সাথে কাটানো মুহূর্তগুলো কি করে ভুলবে সে? তার জ্বর আসলে সোহা তার মাথায় কত স্নেহের হাত বুলিয়ে দিত, আর কখনো দিবে না। দৌড়ে এসে আর জড়িয়ে ধরবে না তাকে, আর হাসবে না তার দিকে চেয়ে, তাকে আর হাসাবে না সোহা নামক চঞ্চল মেয়েটি। সে হারিয়ে গিয়েছে। হঠাৎ মানুষের একটু আঁচ পেয়ে সৌম্য নিজেকে সামলে নেয়। সন্ধ্যাকে ধরে দ্রুত জায়গাটি প্রস্থান করার জন্য পা বাড়ায়। সৌম্য জানে না এইসব কারা করেছে, তবে কেউ না তো কেউ তাদেরকে মারতেই করেছে। সন্ধ্যা যেতে চায় না। সে সোহা, সৃজা, সিজান, মামা মামি ওদেরকে রেখে কি করে যাবে? সৌম্য সন্ধ্যাকে জোর করেই টেনে নিয়ে যেতে থাকে।
ধীরে ধীরে দিনের আলো পড়তে শুরু করে। সৌম্য সন্ধ্যাকে নিয়ে রাস্তার ধারে বসে থাকে। কোথায় যাবে, কি করবে, কিচ্ছুই জানে না। পকেটে কয়টা টাকা আছে, আর তার ফোনটা, আর তাদের গায়ে একটি করে জামা, পায়ের জুতোও নেই। রাত বলে খালি পায়ে হাঁটতে বেরিয়েছিল। সৌম্য সন্ধ্যাকে আগলে নিয়ে বসে ভাবছে কি করবে। হঠাৎই রিয়াদের বাসার কথা মনে পড়ে। আর তো যাওয়ার কোনো জায়গা নেই। বেলা বাড়লে সৌম্য বাসের টিকিট কাটে দুটো। টিকিট কেটে পকেটে থাকলো 2 টাকার একটি কয়েন। সৌম্য দীর্ঘশ্বাস ফেলে। এরপর বাস আসলে খালি পায়ে দুই বোন সেই বাসে উঠে বসে। অনেকে বাঁকা চোখে তাকিয়েছে। অন্য সময় হলে হয়তো একটু অন্যরকম লাগতো, কিন্তু আজ সৌম্য সন্ধ্যার কোনো অনুভূতি হলো না। তারা প্রিয় মানুষগুলোকে হারিয়ে পাথর হয়ে গিয়েছে যেন। এরপর সন্ধ্যা সৌম্য রিয়াদের বাড়ি এসে কিছুদিন এখানে থাকতে চায়। সৌম্য সন্ধ্যার অবস্থা দেখে তারা অবাক হয়েছিল। সৌম্যদের নিজেদের নতুন করে পরিচয় দিতে হয়নি, কারণ তারা আগে থেকে রিয়াদের কাছে সাধন ছোঁয়া হিসেবে পরিচিত। এরপর দুই ভাই বোন এখানেই থাকতে শুরু করলো। জমির দলিলগুলো পুড়ে গিয়েছে। সৌম্যের আর তার মামার ঋণ পরিশোধ করা হলো না। তবে তার বাবার মতো মামাকে হারিয়ে ফেলেছে, বাঁচাতে পারেনি। দেখতে দেখতে পেরিয়ে গেল 5 মাস। এখানে সৌম্য টিউশন পায়নি বলে আবারও মিস্ত্রির কাজ করে। যখন যে কাজ পায় সেটাই করে, দিনমজুর যাকে বলে। দিন শেষে তার বোনের মুখে দুটো খাবার তুলে দেয়। এই তো তাদের জীবন, এভাবেই চলছে। রিয়া হাতের ডায়েরিটা ছুঁড়ে ফেলে দিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সন্ধ্যা রিয়াকে ডরাতেই খাবার খেতে ডাকতে এসেছিল। আর রিয়া এভাবে রিয়াকে এইভাবে কাঁদতে দেখে দৌড়ে এসে রিয়াকে ঝাঁকিয়ে ইশারায় বলে, কি হয়েছে? রিয়ার কান্নায় একে একে তার মা, নানি, সাথে সৌম্য এসে হাজির হয় এই ঘরে। রিয়ার মা এগিয়ে এসে বলে, কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? রিয়া কাঁদতে কাঁদতে পিক করে উঠিয়ে ফেলেছে। সময় নিয়ে নিজেকে সামনে বলে, মা জানো, এদের নাম সন্ধ্যা আর সৌম্য। আমাদের সাধন ভাইয়া আর আমার বান্ধবী সোহা মরে গিয়েছে মা। ওরা আর বেঁচে নেই। এই জন্য আজ 5 মাস হয়ে গেছে এখানে আর আসে না। আর আগে 2 মাস পর পরই আসতো। আমি মিছে মিছে অভিমান করে আছি সাধন ভাইয়া আর সোহার ওপর। ওরা তো আর বেঁচে নেই মা। রিয়ার কথা শুনে রিয়ার মা আর নানি স্তব্ধ চোখে তাকায়। সন্ধ্যার চোখ থেকে আবারও টুকটুক করে পানি গড়িয়ে পড়ে। একবার সৌম্যের দিকে তাকালো। সৌম্য ঝাপসা চোখে সন্ধ্যার দিকে চেয়ে আছে। সন্ধ্যা দৌড়ে এসে ভাইকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে উঠল। সে সোহাকে কখনো ভুলবে না। তার কখনো কোনো বান্ধবী ছিল না, ওই একটাই বান্ধবী ছিল তার। সে খুব ভালো ছিল, তাকে খুব ভালোবাসতো। সে কি করে ভুলবে তার বোনটার কথা? সাধন সন্ধ্যাকে বাঁ হাতে জড়িয়ে নিয়ে ডান হাতে ঝাপসা চোখ জোড়া ডোলে কয়েকবার। সাধনের সেই নাটকীয় ভঙ্গিতে বলা প্রিয় ভাইসাব কানে বাজল। কতবার তাকে জড়িয়ে ধরেছিল, আপন ভাই বলে মুখে ফেনা তুলে ফেলেছিল। কথাগুলো ভেবে আবারও চোখজোড়া ঝাপসা হয়। মনে মনে বিড়বিড় করে, পরিচয়টা 2 দিনের, স্মৃতিটুকু খুবই সামান্য, অথচ এর ভার এতটাই বেশি যা বইতে আমাদের দুই ভাই বোনের নিঃশ্বাস নিতে কষ্ট হয়, দম আটকে আসে। এটি অনেক বড় একটা পর্ব, প্রায় 11 হলো গল্প জগতে আসার। অনেক ইমোশনাল পর্ব লিখেছেন ডিয়ারেন সোহাগ ভাইয়া, কিন্তু কখনো এই পর্বের মতো এত বড় পর্ব তার চোখে পড়েনি। কতবার যে থেমেছি, কতবার যে চোখ মুছলাম, এত আবেগী আমি আসলেই। যাই হোক, সকলের মন্তব্য রাখবেন। আরেকটি ব্যাপার ক্লিয়ার করি, এখানে রিয়া সন্ধ্যার কাহিনীগুলো ডায়েরি পড়ে জেনেছে, আর আকাশ তার নিজের কাহিনী রিয়াজকে বলেছে। আশা করি এখানে আর এলোমেলো হবে না। আর রিয়া নামটি নিয়ে একজন বলেছিল, এই ব্যাপারে আমি অবগত ছিলাম।
এডিট করা অনেক ঝামেলার ব্যাপার। আমি ভবিষ্যতে এই নাম আর ব্যবহার করব না ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে অন্তর্দহন। লিখেছেন ডিআরএম সোহাগ। পেজের নাম ডিআরএম সোহাগ রানী। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।